ইমার্জেন্সিতে এ ধরনের ইমার্জেন্সিতে পেশেন্ট খুব দ্রুত আমরা হারিয়ে ফেলি। হ্যাঁ, প্রম্পট ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট ইজ নেসেসারি এই ধরনের ডিজিজে। হ্যাঁ, অ্যান্টিপাটাম হ্যামোরেজ পার্টিসিপেন্ট জন হলো 137 ম্যাম। তোমরা টোটাল কতজন আছো এখন? কতজন হলো? কতজন? 140 জন ম্যাডাম। 40। আচ্ছা যাক, আমরা শুরু করি, আসবে না ওরা। হ্যাঁ, যে অ্যান্টিপাটাম হ্যামোরেজ আমাদের পরীক্ষায় প্রথমে এই প্রশ্নটা কিন্তু খুব কমন, যে হোয়াট ইজ অ্যান্টিপাটাম হ্যামোরেজ, অ্যান্টিপাটাম হ্যামোরেজ কাকে বলে। এর আগে তোমাদের সাথে আমার একটা ক্লাস ছিল যেটাতে আমি হিস্ট্রি অফ গাইনোকোলজি পড়িয়েছিলাম। তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক দিন যদি অন্তত 2-3টা ডেফিনিশন খুব ভালো করে শিখে রাখো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো কাজ দেবে। হ্যাঁ, সেই জন্যই প্রথমে আসো যে অ্যান্টিপাটাম হ্যামোরেজে আমরা ডেফিনিশনটা কি বলবো। হ্যাঁ, ডেফিনিশনটা খুব সুন্দর করে মানে একদম বইয়ের মতো করে বলতে যদি পারো তাহলে কোনো প্রবলেম হবে না, না হলে ঝামেলা হবে। অ্যান্টিপাটাম হ্যামোরেজে বলা হচ্ছে, আমার সাউন্ড ক্লিয়ার আছে তো না? জি ম্যাম। সাউন্ড শুনতে পাচ্ছো? হ্যাঁ, ইয়েস ম্যাম। সাউন্ডটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স করো তাহলে আমার জন্য সুবিধা হবে। অ্যান্টিপাটাম হ্যামোরেজে তোমরা ডেফিনিশনে দুটো জিনিস খেয়াল করবা। অ্যান্টিপাটাম হ্যামোরেজ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট। খেয়াল করো, ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট আফটার দ্য 28th week of pregnancy, after the 28th week of pregnancy but before the birth of the baby। এই দুইটা কথা খেয়াল করবে ডেফিনিশন। যে আফটার দ্য 28th week of pregnancy এই যখন ব্লিডিংটা হবে এবং বিফোর দ্য বার্থ অফ বেবি, এই দুইটা কথাকে আমি বারবার নোট করতে বলছি যে আফটার দ্য 28th week of pregnancy বাট বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি কল্ড অ্যান্টিপাটাম হ্যামোরেজ। তাহলে এখানে প্রশ্ন থেকে যায় যে তাহলে বিফোর দ্য 28th week of pregnancy যে ব্লিডিংটা হবে সেটাকে আমরা কি বলবো? বলো, সেটাকে কি বলবো? অ্যাবর্শন, টাইপ অফ অ্যাবর্শন সেটা হতে পারে। আর তাহলে আফটার দ্য বার্থ অফ দ্য বেবি যে ব্লিডিং সেটাকে আমরা কি বলবো? পোস্টপার্টাম। সেটাকে আমরা কি বলবো? পোস্টপার্টাম হ্যামোরেজ। আমার ডেফিনিশনে আমি বলছি আফটার দ্য 28th week of pregnancy but before the birth of the baby। তাহলে আফটার দ্য বার্থ অফ দ্য বেবি যে ব্লিডিং সেটাকে আমরা কি ব্লিডিং বলবো? পোস্টপার্টাম হ্যামোরেজ। পোস্টপার্টাম হ্যামোরেজ। হ্যাঁ, পোস্টপার্টাম হ্যামোরেজ। তাহলে আমার ডেফিনিশনটা তোমাদের মনে থাকবে তো, যে অ্যান্টিপাটাম হ্যামোরেজ আজকে এটা শিখবা যে it is defined as the bleeding from or into the genital tract after the 28th week of pregnancy but before the birth of the baby। তাহলে ডেফিনিশন শেষ। এরপরে পরের জিনিসটাই আসবে যে কজ, what are causes of antepartum hemorrhage, কি কি কারণে ব্লিডিংটা হতে পারে। আমরা তিনটা ভাগে ভাগ করে বলবো যে প্লাসেন্টাল ব্লিডিং, এটা হচ্ছে সবচেয়ে বেশি 70% প্লাসেন্টাল ব্লিডিং। তারপরে আসবে তোমার এক্সট্রা প্লাসেন্টাল কজ যেটা হচ্ছে 5%, আর another 25% থাকবে unexplained or indeterminate। সেই এই তিনটা হচ্ছে ইটিওলজি কি মানে কজেস অফ অ্যান্টিপাটাম হ্যামোরেজ। সবচেয়ে বেশি কমন কজ কোনটা? প্লাসেন্টাল ব্লিডিং। এই দুইটা প্লাসেন্টাল এক্সট্রা প্লাসেন্টাল বইটাও খুলে ফেলো একই সাথে, কারণ এই পুরো বইটা আমার 1 ঘন্টা তো শেষ করা সম্ভব না। কি কি পড়তে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যান্টিপাটাম হ্যামোরেজের কজের মধ্যে আমরা বলতে চাচ্ছি যে এটা প্লাসেন্টাল ব্লিডিংটা বেশি 70%। হ্যাঁ, সেখানের মধ্যে আছে আমাদের প্লাসেন্টা প্রিভিয়া যেটা 35% এবং হচ্ছে অ্যাব্রাকশিও প্লাসেন্টা 35%। টোটাল হচ্ছে 70% প্লাসেন্টাল ব্লিডিং। দেন এক্সট্রা প্লাসেন্টাল কিছু কজ আছে। হ্যাঁ, এক্সট্রা প্লাসেন্টাল কিছু কজ আছে যেটা হচ্ছে 5%, যেটা হচ্ছে লোকাল কজ। যেমন ধরো সার্ভিক্স থেকে আসছে, সার্ভাইকাল কজ দুটো চিন্তা করবা, যে সার্ভাইকাল পলিপ, কার্সিনোমা সার্ভিক্স লোকাল, এবং যে ভ্যারিকোজ ভেইন থাকতে পারে নিচে, অথবা লোকাল কোনো ট্রমার কারণে ব্লিডিংটা হচ্ছে, এগুলো আমাদের এক্সট্রা প্লাসেন্টাল কজ। আর বাকি 5% যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না সেটাই হচ্ছে আনএক্সপ্লেইন। এতটুকু ক্লিয়ার? কজেস অফ অ্যান্টিপাটাম হ্যামোরেজ ক্লিয়ার, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এখন আসুন যে প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া জিনিসটা কি, এটা কি? সেটা হচ্ছে যে প্লাসেন্টা প্রিভিয়া ডেফিনিশনে জানতে হলে তোমাদেরকে আরো 2-1টা কথা বেশি জানতে হবে।
ডেফিনেশন বলার আগে আমি একটা জিনিস তোমাদেরকে প্রি নলেজ তো দেখতে চাচ্ছি। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট জিনিসটা বলো তো, জানো কেউ? The portion of the হ্যাঁ, uterus ইউটেরাসের একটা that corresponds with the part of the uterus that attaches the uterus to the anterior wall of the peritoneum. ক্লিয়ার হয়নি, আমি আরেকবার একটু শুনতে চাচ্ছি, সরি। কি বললা? Part of the uterus that লোয়ার corresponds. ইউটেরাইন সেগমেন্ট সম্বন্ধে তোমাদের নলেজ আছে কিনা? কারণ হচ্ছে প্লাসেন্টার প্রিভিয়া ডেফিনিশনে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কথাটা আসবে। তাহলে এখানে আমাদের দুটো কথা অবশ্যই জানতে হবে, যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা কি এবং হচ্ছে যে প্লাসেন্টা নরমালি কোথায় ইমপ্ল্যান্ট হয়। প্লাসেন্টা নরমালি কোথায় ইমপ্ল্যান্ট হয়? জিজ্ঞেস করলে বলবো ম্যাডাম শুধু প্রশ্ন করে। প্লাসেন্টা নরমালি কোথায় ইমপ্ল্যান্ট হয়? প্লাসেন্টা নরমালি ইমপ্ল্যান্ট হয় আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস। হ্যাঁ, আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস, যেটা এনফোর্স অন দ্য প্রিভিয়াস ডেফিনিশন আমরা বলতেছি যে when the placenta is implanted partially or completely segment over and adjacent to the internal os is called placenta previa. তার মানে প্লাসেন্টার যখন ইমপ্লান্টেশনের প্রবলেম, মানে when the প্লাসেন্টা নরমাল পজিশনে ইমপ্ল্যান্ট না হয়ে যখন লোয়ার সেগমেন্টে কমপ্লিটলি অথবা পার্শিয়ালি ইমপ্ল্যান্ট থাকছে, সেটাকে আমরা বলছি কি প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে আমরা নরমাল প্লাসেন্টার পজিশনটা জানি তো। নরমাল প্লাসেন্টার পজিশনটা হচ্ছে যে কোথায় থাকে? আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস এনফোর্সিং অনটু দ্য ফান্ডাস। এভাবে থাকবে, অ্যান্টেরিয়র ওয়ালেও থাকতে পারে, পোস্টেরিয়র ওয়ালেও থাকতে পারে, যেভাবে হোক, কিন্তু আপার পার্টে থাকবে। কিন্তু প্লাসেন্টা প্রিভিয়াতে আমরা বলছি যে প্লাসেন্টা ইজ ইমপ্ল্যান্টেড কোথায়? পার্শিয়ালি অর কমপ্লিটলি ওভার দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যেটা হচ্ছে ওভার এন্ড অ্যাডজেসেন্ট টু দ্য ইন্টারনাল অস, হয় ইন্টারনাল অসের উপরে থাকবে অথবা অ্যাডজেসেন্ট থাকবে, দুটোর একটা হবে, সেটাকে আমরা বলবো প্লাসেন্টা প্রিভিয়া। হ্যাঁ, ডেফিনিশনটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা যদি একটু বলতে না পারবেন? হ্যাঁ, লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা অবশ্যই। লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা হচ্ছে দ্যাট পোরশন অফ দ্য ইউটেরাস দ্যাট ইজ ডেভেলপড ফ্রম দ্য ইসমাস। হ্যাঁ, এবং ইট ইজ মেইনলি ডেভেলপড ডিউরিং লেবার। লেবারের সময় পেশেন্টের এটা মেইনলি ডেভেলপ করে। আর ইসমাস জিনিসটা কি? বডি এবং সার্ভিক্স এর মাঝখানে যে একটা কনস্ট্রিক্টেড পার্ট 0.5 সেন্টিমিটার সম্ভবত বলা হচ্ছে, এই অংশটুকুকে আমরা বলি ইসমাস। এই ইসমাস অংশটাই যখন একটা পেশেন্ট প্রেগনেন্ট হয়, প্রেগন্যান্সি লাস্টে এবং লেবারে গিয়ে এটা লোয়ার সেগমেন্টে কনভার্ট হয়, অনেক বেশি ডাইলেট হয়, ইন হয়ে যায়, অ্যাটলিস্ট এটার 7.5 to 10 সেন্টিমিটার হয়ে যায়। এটাকে আমরা বলি লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এটার ইম্পর্টেন্সটা কি? এটার কিছু ইম্পর্টেন্স আছে। লোয়ার ইউটেরাইন সেগমেন্টটাই তোমার পরবর্তীতে কি করে? বার্থ ক্যানেল ফর্ম করে। হ্যাঁ, বার্থ ক্যানেল ফর্ম করে, যেটা দিয়ে ডেলিভারি হয়। সেজন্য এটা মেইনলি ফর্ম হয় কখন? লাস্ট উইকস অফ প্রেগন্যান্সিতে এবং হচ্ছে লেবারে গিয়ে। এবং এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টে কিছু প্রপার্টি আছে যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ওয়ান অফ দ্য প্রপার্টি হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে পোর রিট্রাকশন প্রপার্টি থাকে। এখন বলো রিট্রাকশন কি জিনিস? হ্যাঁ, রিট্রাকশন কি জিনিস জানো কেউ? এই কথাটা ইম্পর্টেন্ট যে লোয়ার সেগমেন্টের মাসেল ফাইবারের পোর রিট্রাক্টাল প্রপার্টি থাকে। পোর রিট্রাক্টাল প্রপার্টি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, সব কিন্তু আমি বলে দিচ্ছি, এটা তোমাদের প্রি নলেজ থাকার কথা ছিল, যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের মাসেল প্রপার্টি হচ্ছে পোর রিট্রাক্টাল প্রপার্টি, যার কারণে এখানে যখন প্লাসেন্টা থাকবে তার হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ইনভলিউশন হয় না, না, সে তার চেয়ে তো আরো ইম্পর্টেন্ট যে পোস্টপার্টাম হেমোরেজ হবে। কারণ হচ্ছে রিট্রাকশন পাওয়ার মানে হচ্ছে ইউটেরাসের পার্মানেন্ট শর্টেনিং অফ দ্য মাসেল ফাইবার। হ্যাঁ, নরমাল কন্ট্রাকশনে কি হয়? শুধুমাত্র শর্টেনিং অফ দ্য মাসেল ফাইবার, কিন্তু ইউটেরাসের মাসেলের কিন্তু রিট্রাকশন প্রপার্টিও থাকে। রিট্রাকশন প্রপার্টি হচ্ছে যে সেই প্রপার্টি যেটাতে মাসেল ফাইবারটা মানে পার্মানেন্ট শর্টেনিং হয়ে যায়, যেটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটার কারণে জাস্ট প্লাসেন্টা যখন আউট হয়ে যায় ইউটেরাস কন্ট্রাক্ট করে, এবং পার্মানেন্ট শর্টেনিং এর জন্য কিন্তু আমরা খুব দ্রুত পোস্টপার্টাম হেমোরেজ হওয়া থেকে বাঁচতে পারি। বুঝা গেছে? কিন্তু যখন প্লাসেন্টা তোমার লোয়ার সেগমেন্টে থাকে, এটার কি পুয়ার রিট্রাক্টাল প্রপার্টি, তার কন্ট্রাকশন ভালো হবে না। হ্যাঁ, সেজন্য চান্স অফ পোস্টপার্টাম হেমোরেজটা বেড়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আর এটা তুমি চিনবা কিভাবে?
যে এটা একটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। একটা প্রেগন্যান্ট ইউটেরাসে যখন অ্যাবডোমেন ওপেন করা হয় তখন পেরিটোনিয়ামটা অ্যান্টেরিয়রলি লুজলি অ্যাটাচ থাকে, তখন আমরা বুঝতে পারি যে এটা দিস পোর্শন ইজ দা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। হ্যাঁ, বুঝা গেল? আর এটা নিয়ে বেশি কথা বলে আগাতে পারবো না। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে ডেসিডুয়াল ফর্মেশন তো ভালো হয় না। জি ম্যাডাম, আদাব ম্যাডাম। হ্যাঁ জি ম্যাডাম, এই যে পেরিটোনিয়ামের কথাটা আবার বলে দাও, একটা মেয়ে কি একটা বললো দেখলে না, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লাগানো। হ্যাঁ হ্যাঁ ভুল বলতেছিল। জি ম্যাডাম, আপনি খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, ও একদমই ভুল বলছিল। পেরিটোনিয়াম কিন্তু এবার শর্টেজে আসছে। এই যে তুমি যে বললা লুজলি পেরিটোনিয়ামটা অ্যাটাচ থাকে, এই কথা আবার বলো, এটা কি বললো একটু আগে শুনলা না? তারা বলে হ্যাঁ, ও কি বলছে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে। ম্যাডাম, আমি খেয়াল করছিলাম। পেরিটোনিয়াম সেগমেন্ট নাকি অ্যান্টেরিয়র ওয়ালের সাথে লাগানো থাকে, এগুলো কি বলে ওরা? কি বলতেছে? এই যে লুজ পেরিটোনিয়াম থাকে এটা একটু বুঝিয়ে দাও। আর লোয়ার ইউটেরাইন সেগমেন্ট আমিও পড়াইছি। হ্যাঁ সেটাই ম্যাডাম, এটা আমার পড়ানোর কথা না তো, আমি তো আগাবো না, এখন ওরা জানতে আর অ্যাবসেন্ট থাকে তো, এখানে অনেকগুলো অ্যাবসেন্ট, খালি ইয়ে দেখাচ্ছে, রোল নাম্বারও দেখাচ্ছে না, আর এমনিও প্রেজেন্টের মধ্যে অ্যাবসেন্ট আছে, অ্যাবসেন্ট মাইন্ডেডও থাকে, অ্যাবসেন্টও থাকে। অ্যাবসেন্ট থাকে। জি জি ম্যাডাম, আমি পড়েছি, তুমি কি একটু তো তুমি টার্ন ওভার পাচ্ছ না, আমি নিজে তো পড়াইছি। লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা তো পরীক্ষায় আপনারা ধরেন না, খুব বেশি ধরা হয়। রিটেনে শর্টেজ আসছে তো। আর এই যে পেরিটোনিয়ামের হ্যাঁ, কথা তো ইজি না, এটা অ্যান্টেরিয়র ওয়ালে পেরিটোনিয়ামটা লুজলি অ্যাটাচ থাকে, এটা বানাইছে কি দেখো, বলেটা কি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লাগানো তো। আরে বেটা একেবারে এক লাইন পড়াও জানো না তোমরা? পরীক্ষার খাতা এরকম লেখে, জাস্ট কথাটুকু তো এই পেরিটোনিয়াম এখানে লুজলি অ্যাটাচ থাকে, এটাকে বানাইছে কি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনালের সাথে পেরিটোনিয়াম দিয়ে লাগানো থাকে। আর আবার বলে দাও একটু। থাকার কথাই না। অ্যান্টেরিয়র, এখন ওদেরকে আমি প্রশ্ন করি, শোনো, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যে পেরিটোনিয়ামের যে অংশটা থাকে সেটাকে আমরা কোন পেরিটোনিয়াম বলতে হবে বলো? স্টুডেন্টরা আনসার করো, তোমাদের অ্যানাটমির নলেজ নাই। বলো যে পেরিটোনিয়ামের যে অংশটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে লাইন করবে সেটা কোন পেরিটোনিয়াম বলো? পেরিটোনিয়ামের কোন পেরিটোনিয়াম নাম বলো? বলতে হবে, একজন অন্তত বলতে হবে, না হলে আজকে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্যারাইটাল পেরিটোনিয়াম, গুড, প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে আমরা কথা বলছি এখানে ভিসেরাল পেরিটোনিয়ামের কথা, যেটা ইউটেরাসকে কভার করবে। এখন আমি বলছি যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট হচ্ছে যে ইজ দ্যাট, আমরা তো অনেকগুলো বর্ণনাই দিছি যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট হচ্ছে সেই অংশটা যেটা ইসমাস থেকে ডেভেলপ করে। কখন ডেভেলপ করে সেটা বলছি, এটা কিছু প্রপার্টি বলছি সেটাও বলছি। এখন লাস্টলি আমি যেটা বলছি যে যখন আমরা সিজারিয়ান সেকশন করতে যাই, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই লোয়ার ইউটেরাইন সেগমেন্ট বরাবরই আমরা কিন্তু সিজারিয়ান সেকশনের ইনসিশনটাও দেই। যখন অ্যাবডোমেন ওপেন করে ইউটেরাস যাই, দেখি যে এখানে ভিসেরাল পেরিটোনিয়ামটা লুজলি অ্যাটাচড। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, ভিসেরাল পেরিটোনিয়ামটা এখানে অ্যান্টেরিয়র ওয়াল অফ দা ইউটেরাসের সাথে যে অংশে লুজলি অ্যাটাচ থাকে সেটাই হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। একটা ম্যাডাম দেখছে, ঠিকই খেয়াল করছে যে একটু আগে একজন স্টুডেন্ট কিন্তু বলছিল যে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লাগানো যে পেরিটোনিয়াম সেটা না, অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যেটাকে লাইন করবে সেটা। আচ্ছা, তাহলে আমরা প্রসিড করি। প্লাসেন্টা প্রিভিয়া আমি তোমাদেরকে বলেছি যে যখন প্লাসেন্টা ইজ ইমপ্ল্যান্টেড partially or completely over the lower uterine segment over and adjacent to the internal os, সেটাই হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এর মধ্যে আমাদের এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই প্লাসেন্টা প্রিভিয়া কিছু টাইপ আছে, এই টাইপটা খুব ভালো করে জানতে হবে, কোথায় থাকলে আমরা ভালো করে জানতে হবে। টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়ার মধ্যে হচ্ছে যে 4 টাইপস অফ প্লাসেন্টা প্রিভিয়া। টাইপ 1, টাইপ 2, এটাতেও তোমরা কিন্তু বলার সময় টাইপ, গ্রেড কি সব বলতে থাকো। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, মানে প্লাসেন্টার পজিশন কখন কোথায় থাকলে আমরা টাইপ 1 বলবো, কোথায় থাকলে টাইপ 2 বলবো, কোথায় থাকলে টাইপ 3 বলবো, এটা ইম্পর্টেন্ট। আসো টাইপ 1 বলি। টাইপ 1 কে আমরা আবার বলবো কি লো লাইং প্লাসেন্টা। খেয়াল করো, টাইপ 1 অর লো লাইং প্লাসেন্টা। এখানে প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে আছে, কিন্তু সেটা কতটুকু থাকলে আমরা টাইপ 1 বলবো, কতটুকু থাকলে টাইপ 2 বলবো, এটাই আমরা এখন বলতে যাচ্ছি। তোমরা কি ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। দেখো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট অবশ্যই দেখো টাইপ 1 এ কি হচ্ছে, মেজর পার্ট অফ দ্য প্লাসেন্টা ইন দা আপার সেগমেন্ট, স্মল পোর্শন অফ দ্য প্লাসেন্টা ইজ ইন দা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। বাট কিন্তু
কিন্তু এটা হচ্ছে যে নট আপ টু দা অস। অস পর্যন্ত ইন্টারনাল লস। অস বলতে এখানে ইন্টারনাল লস কে বোঝানো হচ্ছে। ইন্টারনাল লস পর্যন্ত যাবে না। মেজর পার্ট টাইপ 1 এর প্লাসেন্টার ক্রাইটেরিয়া কি থাকবে, যে প্লাসেন্টাটার পজিশন থাকবে, মেজর পার্ট থাকবে কোথায়, আপার সেগমেন্টে, শুধুমাত্র লোয়ার মার্জিনটা চলে যাবে লোয়ার সেগমেন্টে, কিন্তু আপ টু দা অস পর্যন্ত যাবে না। এটা আমাদের টাইপ 1। হ্যাঁ, এটাকে আমরা বলবো লো লাইং প্লাসেন্টা। হ্যাঁ, লো লাইং প্লাসেন্টা। এবং আরেকটা জিনিস মনে রাখো, যদি এই পেশেন্টের অন্য সবকিছু ফেভারে থাকে আমরা একে ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউ করতে পারি। পরবর্তীতে আমরা আসবো। তারপরে আসো টাইপ 2 আর মার্জিনাল, যেটা সেটাতে কি হয়, এইখানে প্লাসেন্টা কিন্তু রিচ করে যায় মার্জিন অফ দা ইন্টারনাল অস। এর আগে আমি বলছি যে নট আপ টু দা অস টাইপ 1 এ। টাইপ 1 আমি বলছি কি নট আপ টু দা অস, কিন্তু টাইপ 2 যেটা মার্জিনাল, সেখানে প্লাসেন্টা রিচ করে মার্জিন অফ দা ইন্টারনাল অস, মার্জিনে চলে গেছে, কিন্তু ডাজ নট কভার ইট, কভার করে না, জাস্ট মার্জিনটাকে টাচ করে, সেটা হচ্ছে টাইপ 2 অর মার্জিনাল। তারপরে আসছে টাইপ 3, যেটা টাইপ 3 যেটা, সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট অর পার্শিয়াল সেন্ট্রাল। সেটার বৈশিষ্ট্য থাকবে কি, এটা ইন্টারনাল লসটাকে পার্শিয়ালি কভার করবে। দ্যাট ইজ যখন ইন্টারনাল লসটা ক্লোজ থাকবে তখন কভার থাকবে, যখন এটা ডাইলেটেড হবে, ফুললি ডাইলেটেড হবে, তখন আর কভার করবে না। সেই জন্য এটাকে বলা হয় ইনকমপ্লিট অর পার্শিয়াল সেন্ট্রাল। বুঝতে পারা গেছে? এটা প্লাসেন্টা কভার দা ইন্টারনাল লস, ঠিক আছে, ইন্টারনাল লসকে কভার করবে কিন্তু পার্শিয়ালি কভার করবে। দ্যাট ইজ যখন ইন্টারনাল লসটা ক্লোজ থাকবে তখন প্লাসেন্টা কভার করে রাখবে, যখন এটা ফুললি ডাইলেটেড হবে তখন আর কভার করবে, মানে তখন আর পুরোটা কভার করে রাখে না, পার্শিয়ালি কভার করে রাখে। সেজন্য এটাকে বলবো আমরা টাইপ 3 বা ইনকমপ্লিট অর পার্শিয়াল সেন্ট্রাল। তারপরে আসো টাইপ 4। টাইপ 4 যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। এইখানে কোনো কথা নাই, প্লাসেন্টা হচ্ছে completely cover the internal loss, completely cover the internal loss even when it is fully dilated। আমাদের কিন্তু এই টাইপটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে হবে হবে। তোমরা বইতে এটা দাগিয়ে রাখো যে টাইপ 1 কোনটা, টাইপ 2 কোনটা, কারণ এটার উপর ডিপেন্ড করে আমার ম্যানেজমেন্টটা ডিপেন্ড করবে যে কি আইদার আমি গো ফর ভ্যাজানাল ডেলিভারি আর ফর সিজারিয়ান সেকশন। এটা ডিপেন্ড করবে টাইপিং এর উপর, প্লাসেন্টা প্রিভিয়ার টাইপিং, যে পজিশনের উপর যে টাইপিংটা আমরা করছি সেটার উপর। এতটুকু তোমাদের ক্লিয়ার হলে আমি আগাতে পারি, কারণ অনেক পড়া 1 ঘন্টায় কি শেষ করতে পারবো মনে হয় না। হ্যাঁ, এর পরে আবার ম্যাডামরা তোমাদেরকে একটা প্রশ্ন করবে যে এই যে টাইপের মধ্যে কোন টাইপটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, না বুঝলে অনেক লাভ নাই। হ্যাঁ, Yes, ma'am. ইয়েস ম্যাম, ওকে। তারপরে হচ্ছে প্রশ্ন করছি যে ডেঞ্জারাস, তাহলে এখানে দুটো ডেফিনেশন তোমরা পেয়ে গেছো, এগুলো কিন্তু কোনোভাবেই ভুল করবে না। যে হোয়াট ইজ অ্যান্টিপার্টাম হ্যামারেজ, পরীক্ষার হলে কিন্তু ম্যাডামরা প্রশ্ন করার পরে ডেফিনেশন ভুল হলে আরো 100টা প্রশ্ন এসে পড়ে। হ্যাঁ, এভাবে ডেফিনেশন আমরা কোনো ডেফিনেশন ভুল করবো না। আফটার 28 উইক প্রেগন্যান্সি বাট বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি, এটা হচ্ছে আমাদের অ্যান্টিপার্টাম হ্যামারেজ। প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে আমাদের সেই জিনিস যেখানে প্লাসেন্টা ইজ পার্শিয়ালি অর কমপ্লিটলি সিচুয়েটেড ইন দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ওভার অ্যান্ড ইন্টারনাল দ্য ওভার and adjacent to the internal loss। এই দুইটা ডেফিনিশন এখান থেকে পেয়ে গেলাম। তারপরে কজ পড়ে আমরা টাইপে চলে গেলাম। এর পরবর্তী কোশ্চেন চলে আসছে যে হোয়াট ইজ ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। হ্যাঁ, এটার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের দত্ত বইয়ের 284 পেজে একটু যাও, যদি এটা তোমরা বুঝতে চাও। এই কোশ্চেনটা তোমাদেরকে করা হয় যে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া কোন দত্ত 284 পেজ। জি ম্যাডাম। দেখো টাইপ 2 প্লাসেন্টা প্রিভিয়া যেটা, আনসার হচ্ছে যে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে টাইপ 2 পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া। টাইপ 2 পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়াতে এখানে ছবি দেখছো, ছবিতে দেখো প্লাসেন্টাটা জাস্ট ওভার দ্য স্যাক্রাল প্রমোটরি। হ্যাঁ, খেয়াল করছো? ইয়েস ম্যাডাম। রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছো যে পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া যেটা টাইপ 2, সেখানে প্লাসেন্টাটা কোথায় অবস্থান করছে, জাস্ট ওভার দ্য স্যাক্রাল প্রমোটরি। এটার কারণে কি হলো, আমাদের অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার অফ দা ইনলেটটা কমে আসলো। হ্যাঁ, ডিউ টু প্লাসেন্টার এই ধরনের পজিশনের জন্য আমাদের অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার অফ দা ইনলেট কমে গেল। হ্যাঁ, আমরা জানি ইনলেট দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হয়, তাহলে কি হবে এই ধরনের প্লাসেন্টার পজিশনের জন্য কি হবে বলো তো, বুদ্ধি করে বলো। এইখানে যদি প্লাসেন্টা পজিশন হয়, অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার অফ দা ইনলেট যদি কমে আসে, তাহলে প্রেজেন্টিং পার্ট এঙ্গেজ হতে পারবে না। 1 নম্বর প্রবলেম। হ্যাঁ, এঙ্গেজ হতে পারবে, এটা ওয়ান অফ দ্য প্রবলেম যে
হতে পারবে না। তারপরে অনেক সময় সেপারেটেড প্লাসেন্টা যখন সেপারেশন হয়ে যায় তখন এটা থেকে ব্লিডিং হতে থাকে। আর যদি প্রেজেন্টিং পার্টটা যদি এটাকে প্রেস করে তাহলে কি হবে, অনেক সময় ব্লিডিংটা কন্ট্রোল থাকে। এটা আমাদের জন্য তো ভালো, হ্যাঁ, আপ টু ডেলিভারি পর্যন্ত আমরা এটা অ্যালাউ করতে পারি, সেটাও হতে পারে না। হ্যাঁ, বাংলায় বুঝিয়ে দিচ্ছি যাতে করে পরে তোমরা ইংলিশে পড়লে বুঝতে পারো। অ্যানাদার থিং হচ্ছে যে প্লাসেন্টাটা যদি আমরা এই পেশেন্টকে টাইপ 2 পোস্টেরিয়রকে ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করি তাহলে কি হবে, প্রেজেন্টিং পার্টটা প্লাসেন্টাকে কম্প্রেস করবে দীর্ঘ সময় ধরে, তাই না? সেক্ষেত্রে তোমার বেবি স্পাইক্সিয়েটেড হতে পারে। আর অ্যানাদার থিং কি হতে পারে, যে চান্স অফ কর্ড প্রোলাপস অর কর্ড কম্প্রেশন, তাই না? প্রেজেন্টিং পার্ট যেহেতু পেছনে আছে আর বাচ্চাটা বার্থ ক্যানেল দিয়ে যখন নামবে তখন কি করবে, প্লাসেন্টারকে কম্প্রেস করবে এবং কর্ডকেও কম্প্রেস করার চান্স আছে। সেক্ষেত্রে আমার বেবি কি হবে, বেবি প্রবলেম হতে পারে, বেবি স্পাইক্সিয়েটেড হতে পারে। এতটুকু বোঝা গেছে যে ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। হোয়াট ইজ ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া? আমরা বলবো টাইপ 2 পোস্টেরিয়র ইজ প্লাস ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। এবং সেটা কেন, এটা ছবির মাধ্যমে দেখো। পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়াতে, টাইপ 2 পোস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়াতে প্লাসেন্টা অন দা স্যাক্রাল প্রমোটরি, যেটা হচ্ছে রিডিউস করে অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার অফ দা ইনলেট, যার কারণে এঙ্গেজমেন্ট অফ দা প্রেজেন্টিং পার্ট ইজ নট পসিবল। ওয়ান থিং। অ্যানাদার থিং, যদি এই পেশেন্টকে আমরা যদি ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করি তাহলে প্রেজেন্টিং পার্টটা প্লাসেন্টাকে কম্প্রেস করবে, যার কারণে বেবি স্পাইক্সিয়েটেড করে, অ্যাজ ওয়েল অ্যাজ কর্ডকেও কম্প্রেস করতে পারে যেহেতু পেছনে। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস এখানে প্রশ্ন চলে আসে বেশি মনে হচ্ছে যে এখানে প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্টে বারবারই হিস্ট্রি দেয় কি ব্লিডিং এখানে কেন ব্লিডিংটা হচ্ছে? হ্যাঁ, প্লাসেন্টা তো আছেই, হয় আপার সেগমেন্টে থাকলেও থাকতো, লোয়ার সেগমেন্টে থাকলেও থাকতো, কিন্তু লোয়ার সেগমেন্টে থাকলে কেন বারে বারে ব্লিডিং হয়, কি মনে হয় তোমাদের? এটা একটা ব্যাখ্যা আছে, হ্যাঁ, যে রিপিটেড রিকারেন্ট মানে যেটা প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং সেটা হচ্ছে তোমার কজলেস, পেইনলেস। একটা কথা বলতেই হবে, সাডেন, পেইনলেস, কজলেস এবং রিকারেন্ট। এই কথাটা প্লাসেন্টা প্রিভিয়ার ভ্যাজিনাল ব্লিডিং এর ক্রাইটেরিয়া বলতে গেলে এই কথাটা বলতেই হবে। পড়ে গেছি, হ্যাঁ, কজলেস এবং রিকারেন্ট, বারে বারে পুরো প্রেগন্যান্সিতে অনেকবারই সে এটা বলতে পারে যে আমার একটু একটু করে ব্লিডিং হচ্ছে। কেন মনে হয় কি কোনো কারণ আছে জানো? কি মনে হয় যে বারে বারে কেন ব্লিডিং হচ্ছে? এখানে ব্লিডিংটা কিন্তু রিকারেন্ট, রিকারেন্ট মানে বারে বারে হচ্ছে। হ্যাঁ, এটার একটা ব্যাখ্যা আছে, দেখো। প্লাসেন্টা যখন লোয়ার সেগমেন্টে থাকে, হ্যাঁ, আমরা জানি প্লাসেন্টা প্রিভিয়াতে প্লাসেন্টা কোথায় থাকে, লোয়ার সেগমেন্টে। তোমরা কি আমাকে বুঝতে পারছো? যদি রেসপন্স না করো আমি একটু মজা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? কেন আমি যে প্রশ্ন করলাম যে বারবার কেন রিকারেন্ট ব্লিডিংটা কেন হচ্ছে? ঠিক আছে, মাঝে মধ্যে তোমার কানেকশন একটু একটু কেটে যায়। ঠিক আছে ম্যাডাম, আমি রেজিস্টার রুমে বসে বলছি। আচ্ছা, তুমি করো, ওই শুধু একা আমার রুমে যাও। হ্যাঁ, কোথায় যাব? আমার রুমে আসো, একা একা একা, আর কেউ যেন না থাকে। একাই তো আছে। আচ্ছা জি ম্যাডাম, জি। ওখানে গিয়ে বসো, তোমার মাঝে মধ্যে। আর ম্যাডাম, আমি তো ক্লাস নিতে ভয় পাচ্ছি, আপনি ক্লাসে আসেন জন্য আমার খুব ভয় লাগতেছে। না না না, আমি তো পরবর্তী সেশনের জন্য ইন হইছি, সমস্যা নেই, আসো। আরে আমাকে ভয় পাচ্ছ তুই তো সুন্দর পড়াচ্ছ। ওই রুমে যাও। জি ম্যাডাম, আপনার রুমে যাচ্ছি। ম্যাডাম, ওখানে আরো মানুষজন বসা আছে, ম্যাডামরা। সরাও, এখানে বসে কি করতে? তুমি পড়ানো না, না। জি ম্যাডাম। বলো যে ম্যাডাম বলছে আমাকে এখানে ক্লাস নিতে, বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ম্যাডাম। ম্যাডাম বলছে আমাকে এখানে ক্লাস নিতে, একা থাকতে। আমার তো একদম বলছে সবাইকে বলে চলে যেতে। সত্যি ম্যাডাম, আমার ক্লাস শুনতেছে বারে বারে। না, আমাকে বলছে ম্যাডাম এখানে চলে আসছে। কথা শোনা যায় না তোমার, এখানে বসে দেখো তো, ট্রাই করো। জি ম্যাডাম, এখন বলছি আপনার ক্লাসে আসছে। অনেক শব্দ তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা,
এখন আমি জিজ্ঞেস করছি যে অ্যান্টিপার্টাম হেমোরেজে যে প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্ট কিন্তু বারে বারে বলবে যে এখানকার ব্লিডিং এর ক্রাইটেরিয়া হচ্ছে পেইনলেস, কজলেস এবং রিকারেন্ট ব্লিডিং হয়, বারে বারে হচ্ছে। কেন হচ্ছে সেটা কোনো ব্যাখ্যা তোমাদের মনে হয় যে এরকম এটা কারণে হতে পারে? আমি একটা কারণ বলি, লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা কিন্তু কি হয়, গ্র্যাজুয়ালি বড় হয়, অনেক বেশি বড় হয় সাইজে, কিন্তু প্লাসেন্টা সেরকম করে পারে না। প্লাসেন্টার যে গ্রোথ তার তুলনায় লোয়ার ইউটেরাইন সেগমেন্টের গ্রোথটা অনেক বেশি হয় লাস্টে প্রেগন্যান্সি লাস্টে। তখন গিয়ে কি হয়, তখন এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টের এই এনলার্জ লোয়ার ইউটেরাইন সেগমেন্টের সাথে প্লাসেন্টা রাখতে পারে না, ক্যান নট কিপ পেস, মানে সামঞ্জস্য রাখতে পারে না, যার কারণে প্লাসেন্টাল সেপারেশন হয়, একটু একটু করে সেপারেশন হয়ে মানে ইউটেরাইন সাইনাস গুলো ওপেন হয়ে একটু একটু করে পেশেন্টের ব্লিডিং হয়, আবার সেটা নিজস্ব হেমোস্ট্যাসিস প্রক্রিয়ায় অনেক সময় বন্ধ হয়ে যায়, তার কারণে পেশেন্ট অনেক সময় প্রেগন্যান্সি কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, বোঝা গেছে যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা যেভাবে বড় হয়, যেমন ধরো ওটা যদি সাথে বড় না হওয়ার কারণে প্লাসেন্টাটা কি হয়, সেপারেট হয় একটু একটু করে, এবং ইউটেরোপ্লাসেন্টাল সাইনাস গুলো ওপেন হয়, যার কারণে একটু একটু করে ব্লিডিং আসে মাঝে মাঝে পেশেন্টের। আবার সেটা নিজস্ব একটা কোয়াগুলেশন মেকানিজম আছে না আমাদের শরীরে, সেটার মাধ্যমে হয়ে যায়, বন্ধ হয়ে যায় সাইনাস গুলো, আবার পেশেন্ট কিছুদিন ভালো থাকে, আবার ব্লিডিং হয়। সেজন্যই এখানকার ব্লিডিংটা রিকারেন্ট। এটা আমি ব্যাখ্যা না করলেও পারতাম, কিন্তু করছি। আচ্ছা যাক, তারপরে আমরা বলবো যে আমাদের এই পেশেন্ট কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে, প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্ট কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে। শুনতে পাচ্ছ? পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স অফ প্রিভিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, এখন প্রথম কথাই হলো যে আমাকে পেশেন্ট বলবে যে ভ্যাজানাল ব্লিডিংটার ক্রাইটেরিয়াটা সব সময় একদম মুখস্থ করে ফেলবা। সাডেন অনসেট, হঠাৎ কোনো কারণ নাই, সাডেন অনসেট, পেইনলেস, কজলেস, ব্যথা নেই, অ্যাপারেন্টলি কজলেস, রোগী কোনো কারণও বলতে পারবে না, এবং রিকারেন্ট বারে বারে প্রেগন্যান্সির বিভিন্ন সময় সে বলবে যে আমার ব্লিডিং হয়। সাডেন অনসেট, পেইনলেস, অ্যাপারেন্টলি কজলেস এবং রিকারেন্ট, বইয়ের এই কথাগুলোকে তোমরা একদম লাল কালি দিয়ে দাগায় রাখতে। সাডেন অনসেট হবে পেইনলেস, কারণ এটা দিয়ে আমরা অ্যাব্রাপশন প্লাসেন্টার ব্লিডিংটাকে ভুলাই যাবে। সাডেন অনসেট, পেইনলেস, অ্যাপারেন্টলি কজলেস এবং রিকারেন্ট ব্লিডিং হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। পেশেন্ট এভাবেই বলবে আমাদেরকে পেশেন্ট পেইনের কথাটা। হ্যাঁ, এবং ইউজুয়ালি যেটা প্লাসেন্টা অ্যাব্রাপশনে পেশেন্টের একটা হাইপারটেনশনের হিস্ট্রি থাকে বা ট্রমার হিস্ট্রি থাকে, সেটা এখানে থাকবে না। এটা আমাদের মানে দুটার মধ্যে ডিস্টিংগুইশিং করার মতো ফিচার, যে এখানে কোনো ট্রমার হিস্ট্রি থাকবে না, আর হচ্ছে কোনো হাইপারটেনসিভ ছিল এই পেশেন্ট এরকম কোনো হিস্ট্রি আমাদেরকে দিবে না। হ্যাঁ, ওই যে কজলেস, বোঝা গেল? আমাদের তারপরে আমরা সাইন ফিচারের মধ্যে ভ্যাজানাল ব্লিডিং এর ফটো দিলা, আর হচ্ছে এটা যে অ্যাসোসিয়েটেড ট্রমা বা হাইপারটেনশনের হিস্ট্রি দিবে না পেশেন্ট। তারপর হচ্ছে সাইনে আমরা কি পাবো, জেনারেল কন্ডিশন এবং অ্যানিমিয়াটা হচ্ছে প্রপোর্শনেট থাকবে, যেটা তোমার ভিজিবল ব্লাড লস, যে রোগী যেরকম ব্লিডিং হয়েছে সেরকমই তার অ্যানিমিয়া বা তার জেনারেল কন্ডিশনটা থাকবে। বেশি ব্লাড লস হলে রোগীকে আমরা একটু পাবো যে পালসটা বেশি বা একটু বেশি পেলর। হ্যাঁ, মানে প্রপোর্শনেট থাকবে, বুঝা গেল? প্রপোর্শনেট টু দা ভিজিবল ব্লাড লস, যা ব্লাড লস হবে তার সাথে প্রপোর্শনেট থাকবে। এখন আসো আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা যে জিনিসগুলো করি এগুলাই তোমরা মনে রাখবা, যে হাইট অফ দ্য ইউটারাস দেখি সব ক্ষেত্রেই, ফিলিং অফ দ্য ইউটারাসটা দেখি, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি দেখব, সাইজ অফ দ্য ইউটারাস, যেটা হচ্ছে প্রপোর্শনেট টু দা পিরিয়ড অফ জেস্টেশন। মানে এইগুলা মনে রাখো, যেটা অ্যাব্রাপশন প্লাসেন্টার সাথে তোমাদেরকে পার্থক্য করতে হেল্প করবে। কি বলছি, প্রপোর্শনেট থাকবে। হ্যাঁ, খেয়াল করছো যে এখন যদি রোগী আমার কাছে 36 উইকসে বা 34 উইকসে আসে, আমি কি পাবো, হাইট অফ ইউটারাসটা 34 উইক সাইজেই পাবো। হ্যাঁ, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে। তারপরে ইউটারাসটা ফিলিংসটা কেমন থাকবে, সফট রিল্যাক্স,
রিল্যাক্স, যেটা ওই অ্যাব্রাপশিও প্লাসেন্টার সাথে আমাদেরকে পার্থক্য করতে হবে। ওখানে ইউটেরাসটা থাকবে টেন্স, টেন্ডার, রিজিড। কেন থাকবে আমি পরে বলছি। আরেকটা জিনিস এখানে পাবা তোমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে, যেটা হচ্ছে প্যাল প্রেজেন্টেশন এই পেশেন্টের, কারণ নিচেই তো প্লাসেন্টা, প্লাসেন্টার নিচে থাকার কারণে হেডটা থাকবে, প্রেজেন্টিং পার্টটা থাকবে এখানে ফ্লটিং, ফ্লটিং প্রেজেন্টিং পার্ট, কারণ এঙ্গেজ হতে পারছে না, হ্যাঁ, বিকজ নিচে হচ্ছে প্লাসেন্টা। তার মধ্যে ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে পেশেন্টের, ব্রিজ, ট্রান্সভার্স এগুলো কমন, আর হার্ট সাউন্ডটা ইউজুয়ালি পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল এক্সামিনেশন, বুঝা গেল? অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা আমরা কি কি বলছি? সাইজ অফ দ্য ইউটেরাস, ফিলিংসটা বলবো সফট, রিল্যাক্স, এখানে ম্যাল প্রেজেন্টেশনটা কমন থাকবে, আর এটা হচ্ছে প্রেজেন্টিং পার্টটা ফ্লটিং থাকবে, যেহেতু নিচে প্লাসেন্টা ফ্লট হবে, এঙ্গেজমেন্ট হবে না। ফিটাল হার্ট সাউন্ডটা ইউজুয়ালি প্রেজেন্ট থাকে প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্টের, হ্যাঁ। আর আমরা ভ্যাজানাল এক্সামিনেশন করবো না, জাস্ট বালবাল ইন্সপেকশন করব। হ্যাঁ, আমরা কি করব? বালবাল ইন্সপেকশন করব। ভ্যাজানাল এক্সামিনেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, মনে রাখবা, কখনোই করব না ভ্যাজানাল। কখন করব, কোন পজিশনে করব, সেটা আমি পরে বলছি, হ্যাঁ। শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাডাম। Yes, ma'am. জি ম্যাম। এখানে আমরা জাস্ট ইনস্পেকশন করব, ভালভাল ইনস্পেকশন করব, অ্যাপার্ট করে ভালভাটা অ্যাপার্ট করে আমরা দেখব ব্লিডিং প্রেজেন্ট অর নট। যদি থেকে সেটা থাকে কি পরিমাণ আছে, অ্যামাউন্ট অফ দা ব্লাড লসটা বোঝার চেষ্টা করব কিভাবে, যদি সে প্যাড পরে প্যাডের স্টেনিং দেখে অথবা কাপড় চোপড়ের স্টেনিং দেখে বুঝতে পারবো। আর কালার অফ দা ব্লাড, ইউজুয়ালি প্লাসেন্টা প্রিভিয়ার যে ব্লিডিংটা হয় সেই কালার ব্লাডটা কেমন থাকে? ব্রাইট রেড। ব্রাইট রেড থাকার কারণ কি? ব্রাইট রেড থাকার কারণ হচ্ছে প্লাসেন্টা তো কাছে, নিয়ারার টু দা সার্ভাইকাল অস, সেজন্য এখান থেকে এখানে আসছে, সেজন্য ব্লাডটা থাকে কি কেমন? ব্রাইট রেড। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটু পরে আমরা অ্যাব্রোপশিও প্লাসেন্টার ব্লিডিংটা কেমন বলবো? ডার্ক কালার বলবো, কারণ ওটা আসে আপার সেগমেন্ট থেকে, হ্যাঁ, আপার সেগমেন্ট থেকে এখানে আস্তে আস্তে, এটা তোমরা জানো কি কারণে হিমোগ্লোবিন যে পোর্শনটা থাকে, যেটার কারণে এটা কনভার্ট হয়ে পেরিটিন হয়, যেটার কারণে কালারটাও ডার্ক কালার হয়ে যায়। আর ফ্রেশ ব্লাড যখন আসতে থাকবে কাছাকাছি জায়গা থেকে, সেটা কালার হবে কি? ব্রাইট রেড। তাহলে এই কথাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা ক্লিনিক্যাল ফিচার শেষ করছি, হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে? বালবাল ইন্সপেকশন করব, ভ্যাজানাল এক্সামিনেশন আমরা করব না, হ্যাঁ। ভ্যাজানাল কোনো এপিএইচ এর পেশেন্টকে আমরা ভ্যাজানাল এক্সামিনেশন করি না, হ্যাঁ। আমাদের কনফার্মেশন আমরা কিভাবে করব? এখন আমাদের উন্নত প্রযুক্তি চলে আসছে, আমরা সোনোগ্রাফি করে পেশেন্টকে প্লাসেন্টার পজিশন কনফার্ম করব। কেন আমরা ভ্যাজানাল এক্সামিনেশন করি না? এই ধরনের পেশেন্টকে, কোনো পেশেন্ট অ্যান্টিপার্টাম হ্যামারেজের হিস্ট্রি দিচ্ছে, এই পেশেন্টকে আমরা সরাসরি ভ্যাজানাল এক্সামিনেশন করি না। কেন করি না বলো তো? আরো ব্লিডিং হবে এজন্য। ম্যাডাম এখানে আরো ব্লিডিং এর চান্স বেড়ে যায় ম্যাডাম। হ্যাঁ, ব্লিডিং এর চান্স, হিউজ ব্লিডিং শুরু হয়ে যাবে। আমি যখন ফিঙ্গার ইন্ট্রোডিউস করবো, হিউজ ব্লিডিং হবে, পেশেন্ট আমি খারাপ করে ফেলবো, হ্যাঁ। আমরা কোনো সময় পেশেন্টকে পারভেজানাল এক্সামিনেশন করি, কোথায় করি সেটাকে বলা হয় ডাবল সেট আপ এক্সামিনেশন। যদিও আজকালকার দিন আমরা এগুলো করি না। ডাবল সেট আপ এক্সামিনেশন বলতে বোঝায় যে ওই পেশেন্ট ইজ রেডি ফর সিজারিয়ান সেকশন, হ্যাঁ, পেশেন্টটা রেডি থাকবে অপারেশন থিয়েটারে, তুমি পেশেন্টটাকে ফ্লুইড লাগিয়ে ফেলবে, তারপরে পেশেন্টের জেনারেল মানে পেশেন্টের অ্যানেস্থেসিয়া দেওয়া থাকবে ওই মুহূর্তে, যে জাস্ট আমি পারভেজানাল এক্সামিনেশন করব, করে আমি কনফার্ম করার সাথে সাথে আমি আবার অপারেটিভ ইন্টারফারেন্সে চলে যাব। সেটাকে বলা হয় কি? ডাবল সেট আপ এক্সামিনেশন, হ্যাঁ। সেখানে আমরা অপারেশন থিয়েটারে পেশেন্টকে পারভেজানাল এক্সামিনেশন করি, ইউজুয়ালি আমরা পেশেন্টকে পারভেজানাল এক্সামিনেশন করি না, হ্যাঁ। বুঝা গেল? হ্যাঁ ম্যাডাম। তাহলে আমাদের কনফার্মেশনের জন্য কি আছে? আমাদের আলট্রাসোনোগ্রাফি। ইটস এ ভেরি গুড মেথড। কারণ কি? আলট্রাসোনোগ্রাফি এখন একে তো অ্যাভেলেবেল, এই ধরনের পেশেন্টের জন্য এটা পোর্টেবলও করা যায়, অনেক সময় পোর্টেবল মানে ইচ্ছা করলে পেশেন্টের কাছে নিয়ে আসা যায়, একটা সেফ মেথড, হ্যাঁ, সেফ মেথড। এখানে আমরা খুব কনফিডেন্টলি প্লাসেন্টা লোকালাইজেশনটা করতে পারি। শুধু প্লাসেন্টা লোকালাইজেশন না, সেই ইয়েটা আমাদেরকে আরো কি আইডিয়া দিবে, আমাদের পিটালের ম্যাচুরিটি বলতে পারে, পিটাসের সাইজ বলতে পারে, পিটাসের পজিশন বলতে পারে, এভরিথিং আমরা ওই আলট্রাসোনোগ্রাফ দিয়ে কনফার্ম করতে পারি, হ্যাঁ। তাহলে আমরা কেন আলট্রাসোনোগ্রাফিটা করবো না? তাহলে একটা বেস্ট কনফার্মেশন অফ দা ডায়াগনোসিসের জন্য আমাদের প্লাসেন্টা প্রিভিয়ার কেসে একটা বেস্ট মেথড কি? আলট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, মনে থাকবে। আলট্রাসোনোগ্রাফি একটাই যদি বলো সেটা বলবো যে আলট্রাসোনোগ্রাফি। আর আমাদের দেশে আমরা আর কোনো কিছুই করতে পারি না, আলট্রাসোনোগ্রাফি। আচ্ছা, তারপরও জানার জন্য আরেকটা কথা বলে রাখতে পারি যে এমআরআইও করা যায়, এমআরআইও করা যায়, এমআরআই করা যায়, কিন্তু আমাদের দেশের জন্য আমরা এটা করতে পারি না, কারণ এক্সপেন্সিভ, পোর্টেবল না, হ্যাঁ। আর এমআরআইটা করার সুবিধা কি জানো?
প্লাসেন্টা অ্যাক্রিটা এই কথাটা শুনছো কখনো তোমরা? প্লাসেন্টা অ্যাক্রিটা, হোয়াট ইজ প্লাসেন্টা অ্যাক্রিটা? না, জানো না? বলো যে জানি না বা জানি, একটা কিছু তো বলবা। হ্যাঁ, ম্যাম জানি না। ম্যাম একটু বলেন ম্যাম। জানি না। মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা, হ্যাঁ, মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টাকে বলি আমরা ইয়ে কি বলে, প্লাসেন্টা অ্যাক্রিটা। মরবিড অ্যাডহেশন বলতে প্লাসেন্টা নরমালি আপ টু ডেসিডুয়া পর্যন্ত থাকে, কিন্তু হোয়েন প্লাসেন্টা ইমপ্ল্যান্টেড আপ টু দা মায়োমেটিয়াম অফ দা ইউটেরাস, হ্যাঁ, মায়োমেটিয়াম পর্যন্ত যখন প্লাসেন্টা ইনভেড করে আমরা বলি প্লাসেন্টা অ্যাক্রিটা। এটা মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা। এই প্লাসেন্টা সহজেই সেপারেট হবে না, হ্যাঁ। এবং এটা কোন ইউটেরাসে বেশি হয়? যখন কোনো ইউটেরাসে সিজারিয়ান সেকশন অথবা মায়োমেক্টমির জন্য আগে কোনো স্কার অথবা পিরিয়ড কোনো কিউরেটেজ হচ্ছে, ওটাতে চান্সটা খুব বেশি যে প্লাসেন্টা অ্যাক্রিটা হওয়ার চান্স। এবং এটা একটা অবস্টেট্রিশিয়ানের জন্য খুবই বিপজ্জনক, কারণ প্লাসেন্টা আসতে থাকবে না, ইউজ পিপিএইচ হবে পেশেন্টের, এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি শকে যাবে, মারা যাবে। সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করি পেশেন্টকে? ইউজুয়ালি হিস্টেটমি করি। তো আমরা যদি আমাদের দেশে এই প্লাসেন্টা প্রিভিয়া কেজ গুলোকে যদি আমরা এমআরআই করতে পারতাম, তাহলে কি হতো বলতো? এমআরআই কিন্তু আমাদেরকে প্লাসেন্টার ইনভেশন সম্বন্ধে বলে দিতে পারতো, যে প্লাসেন্টা আপনার যে আপনি যে অপারেশনটা করবেন এখানে প্লাসেন্টা জাস্ট প্রিভিয়া বললেই হবে না, এটা আপ টু দ্য মায়োমেটিয়াম পর্যন্ত ইনভেক্ট। তাহলে আমি কিন্তু অবস্টেট্রিশিয়ান সতর্ক হয়ে যেতে পারতাম যে আমি এই পেশেন্টকে হিস্টেটমি করতে হবে, সিজারিয়ান সেকশন ফলোড বাই হিস্টেক্টমি, পেরিপার্টাম হিস্টেটমি করে পেশেন্টকে বাঁচাতে হবে। বুঝতে পারছো? এটা জাস্ট গল্পের জন্য বলা, কিন্তু আমরা এটা করতে পারি না, আমাদের এই ফ্যাসিলিটিটা নাই। সেজন্য আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা প্লাসেন্টা লোকালাইজেশন করব, টাইপিং করে আমরা ডিসিশন নিব যে এই পেশেন্টকে আমরা কিভাবে ইয়ে করব, হ্যাঁ, ম্যানেজ করব। বুঝা গেল? আল্ট্রাসোনোগ্রাফির অনেকগুলো সুবিধা এখানে, কারণ এটি একটা, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। কেউ কিছু প্রশ্ন করতেছিলে? বলো, বলবা না? বলবা না? আচ্ছা, আসলে তারপরে আমরা চলে যাই। হ্যাঁ বলো। আপনি যে বলছেন যে মানে আমরা বুঝতে পারছি কিনা সেটার জন্য একজন বলছে হ্যাঁ ম্যাডাম বুঝতে পারছি, ওইটাই ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জুমে ক্লাসটা বোরিং লাগে না? বোরিং লাগে? হ্যাঁ, বোরিং লাগে? জি ম্যাডাম। লাগলে বলো লাগে। বোরিং না, কিন্তু সামনাসামনি ক্লাস হলে ভালো হতো। সামনাসামনি ক্লাস হলে ভালো হতো, হ্যাঁ অবশ্যই ভালো হতো। অনেক কিছু তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমিও আমার স্টুডেন্ট গুলোকে দেখতেও পাচ্ছি না, চিনতেও পারছি না, কি কোনো ক্লাস নিয়ে মজা পাচ্ছি, কাকে পড়াচ্ছি, মনে হচ্ছে বহুত পড়াচ্ছি সব। আচ্ছা, এখন আসো যে আমরা আগে যাই, কারণ টাইম তো দেখতেছি আর 20 মিনিট আছে। কমপ্লিকেশন পড়ে ফেলি, হ্যাঁ, কমপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। একটা অ্যান্টিপার্টাম হেমোরেজ কে কমপ্লিকেশন কি হবে আর ম্যানেজমেন্ট কি হবে? ম্যানেজমেন্ট হচ্ছে যে কোনো অ্যান্টিপার্টাম হেমোরেজের পেশেন্ট মানে প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্টকে আমরা কি করব বলো? ভর্তি দিব, অ্যাডমিট করব। অ্যাডমিট করার পরে যে কাজগুলো আমরা করি, সব সময় পেশেন্টের কিছু অ্যাসেসমেন্ট করব, অ্যাসেসমেন্ট, রিসাসিটেশন এবং কিছু মেজার নিব। কি কি করব? যেমন ধরো একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, হিস্ট্রি অফ প্লাসেন্টা মানে অ্যান্টিপার্টাম হেমোরেজ, সেটা প্লাসেন্টা প্রিভিয়া না কি সেটা তো আমরা পরে বুঝবো, হ্যাঁ। আমরা পেশেন্টকে অ্যাডমিট করার পরে আমরা পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশন এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা কিছুটা বুঝতে পারবো যে কি অবস্থা, হ্যাঁ। জেনারেল এক্সামিনেশন করে আমি কি দেখতে পাবো? পেশেন্টের পেলর কেমন আছে, বিপি কেমন আছে, পালস কেমন আছে, হ্যাঁ। তারপর হচ্ছে পেশেন্টের ইউরিন আউটপুট কেমন আছে, এগুলো আমরা সব দেখতে পারবো। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমার হাইট অফ ইউটেরাসটা কেমন, বাচ্চাটা ম্যাচিউর কিনা, ফিটাল হার্ট সাউন্ড প্রেজেন্ট কিনা পেশেন্টের, এগুলো বুঝতে পারবো, হ্যাঁ। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলাম, তারপরে আমি দেখবো যে ক্লিনিক্যালি আমি অ্যাসেস করবো পেশেন্টের ব্লাড লস কি পরিমাণ হলো এই পেশেন্টের। তাহলে ব্লাড লসটা অ্যাসেস করব আর কিছু ইনভেস্টিগেশন পাঠাবো। আমাদের দেশে কিছু রোগী থাকে যারা ব্লাড গ্রুপিং এ থাকে না, তাহলে আমরা ব্লাডটা সেন্ড করব গ্রুপিং এর জন্য, হিমোগ্লোবিনের জন্য। হেমাটোক্রিট দেখা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা পেশেন্ট যখন ব্লিডিং নিয়ে আসে সেই পেশেন্টকে আমরা কি করি? ফ্লুইড দেই। ওই ফ্লুইড দেওয়া পেশেন্টকে হিমোগ্লোবিন পার্সেন্টেজ করলে ওটা অনেক সময় অ্যাকুরেট আসে। সেই ক্ষেত্রে হেমাটোক্রিট একটা ভালো জিনিস, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের কি পরিমাণ ব্লাড লস হলো কি না। তারপরে আমরা কি করব? পেশেন্টের একটা আল্ট্রাসোনোগ্রাফ যদি না থাকে তাহলে আমরা এটা করব। সেই সাথে পাশাপাশি আমরা এই পেশেন্টকে কি করব? রিসাসিটেশন করব।
ওই যে রিসাসিটেশন বলতে যেটা পেশেন্ট যদি শকে আসে, এবিসি ম্যানেজমেন্ট, এয়ারওয়ে, ব্রেদিং, সার্কুলেশন, টু হোয়াইট বোর্ড চ্যানেল ওপেন করব, হ্যাঁ, পেশেন্টের পার্টিকে তার কন্ডিশন সম্বন্ধে ইনফর্ম করব, ইনফর্ম করার পরে আমরা ব্লাড ম্যানেজ করতে বলবো। এই পেশেন্ট আমরা ব্লাড ছাড়া হাত দিতে পারবো না, তাই না? ব্লাড ম্যানেজ করব, পেশেন্টের হোয়াইট বোর্ড চ্যানেল ওপেন করব, ক্যাথেটারাইজেশন করব, বাকি সব ম্যানেজমেন্ট করার পরে আমরা আল্ট্রাসোনোগ্রাম যখন আমাদের হাতে আসবে আমরা আল্ট্রাসোনোগ্রাম করব, লোকালাইজেশন অফ দ্য প্লাসেন্টা হয়ে যাবে। তখন আমরা কি ম্যানেজমেন্ট করব যদি দেখি যে না পেশেন্টের কোনো অ্যাক্টিভ ব্লিডিং নাই, হ্যাঁ, এখন পেশেন্টের অ্যাক্টিভ ব্লিডিং নাই, পেশেন্ট স্টেবল আছে, পেশেন্টের প্রেগন্যান্সি সপ্তাহ 37 উইকস এরও কম আছে, মানে বাচ্চা স্টেবল, বাচ্চা এখন ম্যাচিউর নয় কিন্তু পেশেন্ট স্টেবল আছে হেমোডাইনামিকলি, হ্যাঁ, ফিটাল হার্ট সাউন্ডও ভালো আছে, তাহলে এই পেশেন্টকে আমরা কি করব? পেশেন্টকে আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করব, মানে পেশেন্টকে আমরা ভর্তি রাখবো, ভর্তি রেখে আপ টু 37 উইকস পর্যন্ত আমরা পেশেন্টকে ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখবো, হ্যাঁ। পেশেন্টকে যদি 37 এর কম থাকে আমরা পেশেন্টকে স্টেরয়েড থেরাপি দিতে পারি, হ্যাঁ, দিলাম। বোঝা যাচ্ছে স্টেরয়েড থেরাপি কেন দেওয়া হয়? যদি বাচ্চা ম্যাচিউর না থাকে কেন দেওয়া হয়? তোমাদের আইডিয়া কি বলো তো? ম্যাচুরেশনের জন্য ম্যাম। সেজন্য যদি আমাদের হাতে সুযোগ থাকে যে পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল, অ্যাক্টিভ ব্লিডিং নাই, বাচ্চা 37 উইকসের কম কিন্তু ফিটাল হার্ট সাউন্ড ভালো আছে, তাহলে সেই পেশেন্টকে আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারি। কিন্তু যদি আমরা দেখি না হিউজ ব্লিডিং হচ্ছে, পেশেন্টের 37 উইকস অলরেডি কমপ্লিটেড, তারপরে মায়ের কন্ডিশন ভালো না, মা শকে চলে যাচ্ছে, হ্যাঁ, ফিটাল হার্ট সাউন্ডও তেমন ভালো না, সেই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স, হ্যাঁ। অ্যাক্টিভ ইন্টারফারেন্স বলতে আমার অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট আমরা করে ফেলতে হবে। তো তোমরা তো স্টুডেন্ট, তোমাদের জন্য গ্রসলি বলি যে টাইপ 1, টাইপ 2 অ্যান্টেরিয়র, এই দুইটা ক্ষেত্রে আমরা ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউ করতে পারি পেশেন্টকে, হ্যাঁ। আর টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3 এবং টাইপ 4 এখানে একদম সোজাসুজি সিজারিয়ান সেকশন, এভাবে আমরা পেশেন্টকে ম্যানেজ করব। ইন শর্ট বলা শেষ, হ্যাঁ, ইন শর্ট বলা শেষ। এরপরে আমরা যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ প্লাসেন্টা প্রিভিয়া। কমপ্লিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। কি কমপ্লিকেশন হয় কিছু যদি না বলো অবশ্যই বলতে হবে যে পোস্টপার্টাম হ্যামোরেজ। পোস্টপার্টাম হ্যামোরেজ, অ্যান্টিপার্টাম হ্যামোরেজে পেশেন্টের পোস্টপার্টাম হ্যামোরেজ হবে, এটা কিন্তু বলতে তোমরা ভুলে যাও, হ্যাঁ। কমপ্লিকেশন অফ প্লাসেন্টা প্রিভিয়া খুব ভালো করে শিখতে হবে, ভাগ ভাগ করে বলবা, ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং লেবার এবং পিরপুরিয়াম, এভাবে ভাগ করে বলতে হবে। আমি সবকিছু বলবো না, শুধু একটা জিনিস আমি ব্যাখ্যা করতে চাচ্ছি যে ডিউরিং লেবার পেশেন্টের একটা কমপ্লিকেশন যদি বলো সেটা হচ্ছে কি বলতে হবে, পোস্টপার্টাম হ্যামোরেজ। এখানে জিজ্ঞেস করে যে কেন এই পেশেন্টের পোস্টপার্টাম হ্যামোরেজ হবে, বলো দেখি আইডিয়া কি? প্লাসেন্টা প্রিভিয়া পেশেন্টের পোস্টপার্টাম পিপিএইচ হওয়ার চান্স বেশি, কেন বলো তো, কি মনে হয়? চেষ্টা করো। আরেকবার একটু কোশ্চেনটা কমপ্লিকেশন অফ প্লাসেন্টা প্রিভিয়া ম্যাটারনাল ফিটাল ভাগ করে তো বলতে হবে, হ্যাঁ। ডিউরিং প্রেগন্যান্সিতে বলবা, ডিউরিং লেবারে বলবা, তো একটা কমপ্লিকেশন অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ। পোস্টপার্টাম হ্যামোরেজ ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ প্লাসেন্টা প্রিভিয়া ডিউরিং লেবার, হ্যাঁ। এবং সেটা ওই যে পোস্টপার্টাম হ্যামোরেজ, এটা ম্যাডামরা জিজ্ঞেস করে যে কেন পোস্টপার্টাম হ্যামোরেজ প্লাসেন্টা প্রিভিয়াতে বেশি হবে। আমি কিন্তু অলরেডি একটা কারণ তোমাদেরকে বলেছি, চিন্তা করে দেখো। কারণ ওই লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা পোরলি রিট্রাক্টাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কে বলছো? আমি খুবই খুশি হলাম। নামটা কি তোমার? ম্যাম মাইশা। থ্যাংক ইউ মাইশা, খুব ভালো বলেছো। ইমপারফেক্ট রিট্রাকশন মানে পার্মানেন্ট শর্টেনিং অফ দ্য মাসল ফাইবার হয় না, ইমপারফেক্ট রিট্রাকশনের জন্য এই যে কি হয়, প্লাসেন্টাটা ইয়ে হয় না, রিট্রাকশন পাওয়ারটা কম থাকলে কি হবে, পিপিএইচ হবে না, ইউটেরাইন সাইনাস গুলো ওপেন থাকবে, এটা একটা কজ। আর একটা কি থাকবে, আরেকটা জিনিস হচ্ছে যখন কি বলে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট অ্যানাদার প্রপার্টি হচ্ছে পুয়ার ডেসিডুয়াল ফর্মেশন, হ্যাঁ। ডেসিডুয়াল যে ফর্মেশনটা হয় প্রেগন্যান্সি, যে চেঞ্জটা এন্ডোমেট্রিয়ামের যে চেঞ্জটা সেটাকে তো আমরা ডেসিডুয়া বলি, সেই ডেসিডুয়াল ফর্মেশনটা আবার পুয়ার হয়, যার কারণে মরবিড অ্যাডিশন হতে পারে প্লাসেন্টা। ওই যে মরবিড অ্যাডিশন বলতে প্লাসেন্টা প্রিভিয়ার প্লাসেন্টা দেখা যায় যে আপ টু মায়োমেট্রিয়াম পর্যন্ত কি থাকে, অ্যাডহেরেন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে মরবিড অ্যাডিশন অফ দ্য প্লাসেন্টার জন্য কিন্তু কি হয়, পিপিএইচ হতে পারে, হ্যাঁ। পুয়ার ডেসিডুয়াল ফর্মেশন হলে প্লাসেন্টা খুব সুন্দর করে সেপারেশন হয় না, মরবিড অ্যাডিশন হওয়ার চান্স বেড়ে যায়। বুঝা গেল? তাহলে অ্যানাদার কজ হচ্ছে মরবিড অ্যাডিশন অফ দ্য প্লাসেন্টা। আর এটা হচ্ছে কি হয়,
প্লাসেন্টা যখন লোয়ার সেগমেন্টে, প্লাসেন্টা যেখানে থাকবে ওখানে কি হায়ার ভাস্কুলারিটি থাকে। সার্ভিক্স এবং লোয়ার সেগমেন্টে হায়ার ভাস্কুলারিটি জন্য ওগুলো জায়গাগুলো কেমন থাকে, খুব সফট এবং ভাস্কুলার। হাইলি সফটনেস এবং ভাস্কুলারের জন্য ফ্রেজাল হয়ে যায়, দেখা যায় ট্রমা হয়ে যায়। চট করে সার্ভিক্স বা আমরা কোনো প্রসিডিউর করতে গেলেই ট্রমা হয় সার্ভিক্স এবং লোয়ার সেগমেন্টে, কারণ কি এক্সট্রিম ভাস্কুলারিটির জন্য। বুঝা গেল? আমার এই জিনিসটা তো যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি এখান থেকে সরে অ্যাব্রাপশিওতে চলে যাব। হ্যাঁ, why PPH occurs in case of placenta previa? এই প্রশ্নটা বুঝতে পারছো? ম্যাডাম 3 নাম্বার পয়েন্টটা বুঝিনি। ডিটেক্টাল প্রপার্টি 3 নম্বর পয়েন্টটা, ওই যে বললাম যেখানে প্লাসেন্টা থাকে ওখানে কি হায়ার ভাস্কুলারিটি থাকে না। নরমালি প্লাসেন্টা কোথায় থাকার কথা ছিল? আপার ইউটেরাইন সেগমেন্টে, তাই না? এখানে থাকতেছে কোথায়? লোয়ার ইউটেরাইন সেগমেন্টে। লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকার কারণে এখানে নিচের দিকে যে সার্ভিক্স এগুলো কি হাইলি ভাস্কুলারিটির কারণে কি থাকে, সফট এবং ফ্রেজাইল থাকে, যার কারণে আমি কি নরমাল ডেলিভারি হোক বা যে কিছু হোক সেটাতে ট্রমা হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। বুঝা গেল? এক্সট্রিমলি সফট থাকে হায়ার ভাস্কুলারিটির জন্য, লোয়ার জি ম্যাডাম। এটা সেটার জন্য ব্লিডিং চান্সটা বেশি। বুঝা গেল? জি ম্যাডাম। শুধু এইটুকু, আর বাকিগুলো তোমরা পড়ে নিতে পারবে, কারণ সময় আমাদের হাতে মাত্র 10 মিনিটস আছে। আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। প্রত্যেকটা পয়েন্ট বলা যায় না। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে এখানে প্রশ্ন করবে, সেটা হচ্ছে কি প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিও প্লাসেন্টা এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করা। যখন আমরা দুটো জিনিস পড়ে ফেলবো, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, ঠিক আছে? মোটামুটি প্লাসেন্টা প্রিভিয়া সম্বন্ধে একটু আইডিয়া হয়েছে কিনা তোমাদের? বলো বলো। আর 10 মিনিট সময়। Yes, ma'am. 1 ঘন্টা তো 1 ঘন্টা এত বড় চ্যাপ্টার খাবার দেওয়া খুব একটা সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো অ্যাব্রাপশিও প্লাসেন্টা। একটু করে জানি অ্যাব্রাপশিও প্লাসেন্টাটাকে অ্যানাদার নেম কি? অ্যাক্সিডেন্টাল হেমোরেজ। এটাকে আমরা বলবো কি অ্যাক্সিডেন্টাল হেমোরেজ অর প্রিমেচিউর সেপারেশন অফ দ্য প্লাসেন্টা। অ্যানাদার নেম অ্যাব্রাপশিও প্লাসেন্টার অ্যানাদার নেম কি? অ্যাক্সিডেন্টাল হেমোরেজ অর প্রিমেচিউর সেপারেশন অফ দ্য প্লাসেন্টা। ফার্স্টে আসো ডেফিনিশন। এখানে ডেফিনিশনটা কি? এটা হচ্ছে এখানে প্লাসেন্টার পজিশন কিন্তু নরমাল, কিন্তু প্রিমেচিউর সেপারেশনের জন্য এখানে ব্লিডিং হবে। দুটার মধ্যে পার্থক্য বুঝে গেছো? ইট ইজ ওয়ান ফর্ম অফ APH where the bleeding occurs due to premature separation of normally situated placenta. এখানে প্লাসেন্টা নরমালি সিচুয়েটেড, যেখানে থাকার কথা সেখানে আছে, কিন্তু ব্লিডিং হচ্ছে কারণ প্রিমেচিউর সেপারেশন। যখন সেপারেশন হওয়ার, বেবি ডেলিভারি হওয়ার পরে সেপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে বেবি ডেলিভারি হওয়ার আগে, সেই জন্য এটাকে আমরা বলছি অ্যাব্রাপশিও প্লাসেন্টা। ক্লিয়ার ডেফিনিশন? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এখন আসো এটার মধ্যে ভ্যারাইটিস আছে। ভ্যারাইটি গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। 3 ধরনের ভ্যারাইটি আমরা পাই, রিভিল, কনসিল্ড, মিক্সড। কখন আমরা রিভিল বলবো, কনসিল্ড কখন? রিভিল দেখতে পাচ্ছি, কনসিল্ড দেখতে পাচ্ছি না। মিক্সড হচ্ছে হ্যাঁ কিছু দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি? ব্লিডিং। রিভিল যেটা, হ্যাঁ রিভিল যেটা, সেখানে হচ্ছে প্লাসেন্টাল সেপারেশন হলো। খেয়াল করো আমার কথা, প্লাসেন্টাল সেপারেশন হলো, ব্লিডিং হচ্ছে কোথায়? ইন বিটুইন দা প্লাসেন্টা এন্ড দা মায়োমেটিয়া বা ডেসিডুয়া। এর মধ্যে ব্লিডিং হয়ে, ব্লিডিংটা কি হচ্ছে? ইনসুলেট হচ্ছে নিচের দিকে ইনসুলেট হয়ে সার্ভিক্স দিয়ে চলে আসতেছে ব্লিডিংটা। প্লাসেন্টাল সেপারেশন হওয়ার পরে প্লাসেন্টা রেট্রোপ্লাসেন্টাল ক্লট হলো, ব্লিডিং হলো, ব্লিডিংটা সুন্দর করে বিটুইন দা প্লাসেন্টা এবং ইউটারাসের গা দিয়ে ঘেঁষে চলে আসতেছে নিচে টু দা সার্ভিস। এটাকে আমি বলবো রিভিল। এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্লাসেন্টাল সেপারেশনের কারণে যে ব্লিডিংটা হচ্ছে, যেটা বের হয়ে আসতে পারতেছে থ্রু দা সার্ভিস, সেটাকে আমরা বলছি কি? রিভিলড। এটা হচ্ছে মোস্ট কমন। অ্যাব্রাপশিও প্লাসেন্টার মধ্যে মোস্ট কমন হচ্ছে রিভিল ভ্যারাইটি। হ্যাঁ, আরেকটা আছে কনসিল্ড। এটা খুব খারাপ, কনসিল্ড জিনিসটা খুব খারাপ। এখানে কি হচ্ছে? সেপারেশন অফ দ্য প্লাসেন্টা হচ্ছে, ব্লিডিং হচ্ছে ইন বিটুইন দ্য প্লাসেন্টা এন্ড দ্য ইউটেরাইন ওয়াল, বাট ব্লিডিংটা জমে আছে। ব্লিডিংটা ক্যান নট কামস আউট থ্রু দ্য সার্ভিস। কারণ কি? আমার প্রেজেন্টিং পার্ট কোনোভাবে বাধা দিচ্ছে, লোয়ার সেগমেন্টটাকে প্রেস করে রাখছে, যার কারণে কোনোভাবে ব্লিডিংটা নিচে আসতে পারছে না। যার কারণে কি হচ্ছে? অনেক ঘটনা ঘটে যাচ্ছে। সেটা হচ্ছে ব্লিডিংটা ইউটেরাসের মধ্যে হচ্ছে, ইউটেরাইন প্রেসারটা বাড়াচ্ছে, রুগীটা খারাপ হচ্ছে। কিন্তু আমি মনে করতেছি কি ব্যাপার, একটুখানি ব্লিডিং, এতে আবার রুগী এত খারাপ হবে কেন? ক্লিনিক্যালি হাইলি যদি সাসপিশন রাখতে পারো, এই পেশেন্ট খুব তাড়াতাড়ি লস করবে। মনে হবে আরে ব্লিডিং তো কম, কিন্তু ব্লিডিং তো হচ্ছে, ব্লিডিং ভিতরে হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু খুব খারাপ। কনসিল্ড খুব তাড়াতাড়ি এখানে ফিটাল মর্টালিটি একদম অনেক বেশি। মনে হয় কোথাও লেখা আছে 50 to 100%, মানে বাচ্চা মারা যাবেই যাবে।
সেই সাথে পেশেন্ট যেহেতু ক্লিনিক্যালি যদি আমরা শার্প না থাকি, আমরা যদি বুঝতে না পারি যে কনসিল হ্যামারেজ বলে একটা কিছু হয় অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে, তাহলে কেন আমরা পেশেন্টকেও মিস করে ফেলবো, কারণ পেশেন্টের ব্লিডিংটা আমরা দেখতে পাচ্ছি না, আসছে না, পারভাজানাল ব্লিডিং কম, হ্যাঁ, কিন্তু আমাদের ভিতরে ব্লিডিং হচ্ছে এবং পেশেন্টের পেলর বাড়ছে, পেশেন্টের অন্যান্য অনেক সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো আমরা বুঝতেই পারছি না। আরেকটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি, বললাম যে কিছু ব্লাড বের হয়ে আসছে আর কিছু ব্লাড কনসিল থাকছে, দুটার কম্বিনেশনকে বলা হচ্ছে মিক্সড। তাহলে আমরা ভ্যারাইটিস বুঝতে পারছি কিনা বলো তো? জি ম্যাম। আর একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে প্লাসেন্টা প্রিভিয়ার যে ব্লিডিংটা, এটা সাধারণত কজলেস, হ্যাঁ, পেইনলেস, কজলেস, রিকারেন্ট। এখন কিন্তু আমরা কিন্তু অ্যাব্রাপশিও প্লাসেন্টা কজ বলবো, এবং দুটো ইম্পর্টেন্ট কজ তোমরা সব সময় মনে রাখবা। কিছু যদি না পারো অন্তত 2-3টা ইম্পর্টেন্ট কজ মনে রাখবা। ওয়ান অফ দেম ইজ দা হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে হাইপারটেনশন থাকলে অ্যাব্রাপশিও প্লাসেন্টা হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। 100 বার করে এটা মনে রাখবা, হ্যাঁ। আমাদের হাইপারটেনসিভ ডিসঅর্ডার গুলো কি কি আছে বলো তো? ম্যাডাম প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এসেনশিয়াল হাইপারটেনশন, এগুলো আমাদের আছে। এইসব পেশেন্টদের কিন্তু প্রিমেচুর সেপারেশন অফ দা প্লাসেন্টা হওয়ার চান্স আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা একটা কজ পেয়ে ফেললাম, হ্যাঁ। তোমাদের বইয়ে একটা পার্সেন্টেজও দেওয়া আছে যে 10 to 15% কেসে অ্যাব্রাপশিও প্লাসেন্টার সাথে অ্যাসোসিয়েটেড উইথ প্রি-এক্লাম্পসিয়া, হ্যাঁ। তাহলে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট কজ, অ্যাব্রাপশিও প্লাসেন্টার একটা কজ হচ্ছে হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। অ্যানাদার থিং হচ্ছে ট্রমা। আমাদের দেশে মেয়েদের ট্রমা, অ্যাবডোমিনাল ট্রমার একটা কমন কারণ দেখি, কেউ বলতে পারো কিনা বলো তো? বলো, বুদ্ধি করে বলো। কাপড় ধোয়া। হ্যাঁ হ্যাঁ, কাপড় ধোয়া, এই কি ভদ্র কথা। যদিও কথাটা শুনতে খারাপ, কিন্তু তারপরে জামাই কি করে, হাজবেন্ড গুলো কি করে ওয়াইফ কে ভায়োলেন্স এর জন্য কি করে, এটা কি করে, কিক দেয়। যদিও মানে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু কথা অন দা অ্যাবডোমেন মানে কি পেটে লাফবে, ঠিক আছে। আচ্ছা, এই আমরা ভুলে যাই এই কথাটা, কিন্তু আমাদের দেশে এটা কিন্তু হয়। ট্রমা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কজ অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা, হ্যাঁ। সেটা হতে পারে যে হ্যাঁ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পেশেন্ট গাড়িতে উঠছিল বা সিএনজিতে উঠছিল, হঠাৎ করে পড়ে গেছে, ব্যথা পাইছে, এটা হতে পারে। ব্লো অন দা অ্যাবডোমেন, পেশেন্ট একটা ছোট বাচ্চা আছে, হঠাৎ করে এসে পেটের মধ্যে পড়ে গেছে, ব্যথা পাইছে, হ্যাঁ। যেমন আমরা কিন্তু কি করি বলতো? আমরা কিছু প্রসিডিউর করি, আমরা এআরএম করি না, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, হ্যাঁ। শুনো নাই? ইন্ডাকশন অফ লেবার পড়ানো হয়েছে? জি ম্যাম। জি ম্যাডাম। তাহলে এগুলো কারণে মানে কিছু এটিওলজি তুমি পাচ্ছ, এর মধ্যে আরো অনেক কিছু আছে, যে সুপার হাইপোটেনশন সিনড্রোম, তারপরে হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, সিক প্লাসেন্টা, আরো অনেক কিছু আছে। কিন্তু অন্তত দুটো তোমরা অবশ্যই মনে রাখবে, একটা হচ্ছে কি হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, আর একটা হচ্ছে ট্রমা, আর একটা ইউটেরাইন ডিকম্প্রেশন। এটাও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। যেমন টুইন ডেলিভারি হয়ে গেল, হ্যাঁ, কি ছিল, ইউটেরাসটা অনেক বড়, একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, আরেকটা বাচ্চা রয়ে গেছে, তাহলে কি হলো, হঠাৎ করে ইউটেরাসটা কি হলো, কন্ট্রাক্ট করে একটু ছোট হয়ে গেল, প্লাসেন্টা এটার সাথে সামঞ্জস্য রাখতে পারলো না, সেপারেশন হলো, এটাও হতে পারে যে ডেলিভারি অফ দ্য ফার্স্ট বেবি অফ দ্য টুইন, এটার কারণে। আবার পলিহাইড্রামনিয়াস একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টকে তুমি চট করে কি করে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করে দিলা, হঠাৎ করে ইউটেরাসের ভলিউমটা কমে গেল, আর ওই সাথে প্লাসেন্টাল সেপারেশন, প্লাসেন্টাটার সাথে সামঞ্জস্য না রাখতে পেরে সেটা সেপারেশন হয়ে গেল, এটা হতে পারে। তাহলে এটিওলজিটাও আমরা কিছুক্ষণ আলোচনা করলাম, পুরো সবকিছু বলা সম্ভব না, ক্লিয়ার? দুইটা কথা তো বলবাই না, হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি এবং ট্রমা, হ্যাঁ, বলা যাবে? হ্যাঁ বলো, সময় কম। জি ম্যাডাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ বলো। তাহলে দেখো পার্থক্য, এখন তোমরাই যদি, আমি যদি তোমাদেরকে বলি যে এখন তোমরা প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিও প্লাসেন্টার মধ্যে পার্থক্য করো, তাহলে তোমরা কি পারবে না বলো? পারা যাবে? কি হবে এখানে, ব্লাডটা কিরকম থাকবে? ধরো এখানে অ্যাব্রাপশিও প্লাসেন্টার মধ্যে আমি কনসিল ভ্যারাইটিটা বলতেছি, এখানে বলবা পারভাজানাল ব্লিডিংটা কি পেইনলেস, কজলেস এবং রিকারেন্ট, আর ওইখানে বলবা হ্যাঁ এটা একটা পেইনফুল পারভাজানাল ব্লিডিং এর হিস্ট্রি দিবে, সাথে কি থাকবে, পেশেন্টের ব্লিডিংটা, ব্লাডটা কেমন থাকতে পারে বললাম, কনসিল হলে ব্লাডটা কেমন থাকবে, একটু ডার্ক কালার থাকবে না,
অ্যাব্রাসিভ প্লাসেন্টা। আর এখানে প্লাসেন্টা প্রিভিয়ার ব্লাডটা কেমন থাকবে? ফ্রেশ ব্লাড থাকবে। হ্যাঁ, তারপরে জেনারেল কন্ডিশন এবং পেলোনেস পেশেন্টের কেমন থাকবে? প্লাসেন্টা প্রিভিয়াতে পেশেন্টের জেনারেল কন্ডিশন এবং প্রপোর্শনাল টু দ্য ব্লাড লস, যেটুকু ব্লাড লস দেখতেছো সেরকমই থাকবে। কিন্তু অ্যাব্রাসিভ প্লাসেন্টা কি থাকবে? কনসেন্ট্রেটিতে ভিতরে জমে থাকবে যে ব্লাডটা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি জেনারেল কন্ডিশন এবং অ্যানিমিয়াটা আউট অফ প্রপোর্শন টু দ্য ব্লাড লস, মানে ব্লাড লস যেরকম হচ্ছে না তার চেয়ে অনেক বেশি খারাপ থাকবে। ইউটেরাসটা কেমন থাকবে? হাইট অফ দ্য ইউটেরাস কি মনে হয় বলো তো? প্লাসেন্টা প্রিভিয়াতে তো ব্লাডটা বের হয়ে আসতেছে, হাইট অফ দ্য ইউটেরাস করেসপন্ড টু দ্য পিরিয়ড অফ জেস্টেশন। কিন্তু অ্যাব্রাসিভ প্লাসেন্টাতে ব্লাডটা জমে ইউটেরাসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, হাইট অফ ইউটেরাসটা মোর থাকবে, মোর দেন দ্য পিরিয়ড অফ জেস্টেশন। এবং ইউটেরাসের ফিলিংসটা কি থাকবে? ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়াতে সফট রিল্যাক্স থাকবে, টেন্ডারনেস থাকার কথা না যদি পেশেন্ট লেবারে না যায়। কিন্তু অ্যাব্রাসিভ প্লাসেন্টাতে কি থাকবে? হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড জমে গেছে, তাহলে এখানে কি থাকবে বলো? টেন্স, টেন্ডার, রিজিড থাকবে। হ্যাঁ, এভাবে আমরা পার্থক্যগুলো পারবো না। তারপরে যেহেতু ওখানে একটা কনসিল হেমোরেজ হচ্ছে অ্যাব্রাসিভ প্লাসেন্টা, এই বাচ্চাটা তাড়াতাড়ি খারাপ হবে না, সে ইউটেরাইন অনেক প্রেসারের মধ্যে থাকবে, অনেক ব্লাড জমে এটা প্রেসার বের হতে পারছে না এর মধ্যে। এই বাচ্চাটা দেখা যাচ্ছে ফিটাল পার্ট গুলা ডিফিকাল্ট, বোঝা যাচ্ছে না, ফিটাল পার্ট গুলা ডিফিকাল্ট টু আইডেন্টিফাই করা যাচ্ছে না, ফিটাল হার্ট সাউন্ডটা ভালো বোঝা যাবে না অ্যাব্রাসিভ প্লাসেন্টাতে, অনেক সময় থাকেই না। হ্যাঁ, এইটা আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে শেষ করতে চাচ্ছি, আমাদের টাইম শেষ, পরবর্তীতে একটা মিটিং আছে। হ্যাঁ, আরেকটা কমপ্লিকেশন অফ অ্যাব্রাসিভ প্লাসেন্টার মধ্যে দুটো ইম্পর্টেন্ট কথা অবশ্যই বলতে হবে। হ্যাঁ, পড়া শেষ করতে পারি নাই, সম্ভব না, কিন্তু দুইটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলতে চাই। কমপ্লিকেশন অফ অ্যাব্রাসিভ প্লাসেন্টা। তুমি লাগলে 2-1 মিনিট টাইম বেশি নিও, শেষ কি করো। ম্যাডাম? প্রয়োজনে একটু মিটিং এর টাইম একটু নিও, শেষ করো। তোমার পড়া শেষ করে দাও, দিয়ে টাইম নিব ম্যাডাম, সবাই আমরা অপেক্ষা করবো, তুমি করো, সমস্যা নেই। ম্যাডাম এটা এত বড় টপিক, এটা কি 1 ঘন্টায় শেষ করা সম্ভব? ঝড়ের গতিতে বললেও সম্ভব না। হ্যাঁ, আমি একবার পড়িয়েছি তো, পড়িয়েছি তারপর। ও, পড়ানো হয়েছে, তাহলে তো ম্যাডাম অসুবিধা নাই। আমি ইম্পর্টেন্ট আরেকটু ওরা কি আমার একটু দিচ্ছে, আর ম্যাডাম আর 5 মিনিট 10 মিনিট হলে আমার হয়ে যাবে। ঠিক আছে, এইসব ক্লাস আরো দিতে হবে, আরেকদিন নিও। কি ম্যাডাম? ওরা পড়ুক, আবার আরেকদিন না হয় নিবে। তুমি চুম্বক যেগুলো পরীক্ষা বেশি ধরা হয়, আচ্ছা, তাহলে ম্যাডাম আজকে শেষ করে দিই, আরেকদিন বলবো নি? হ্যাঁ, আজকে শেষ করে দাও। তা আমি একটু কোয়াগুলেশন ডিসঅর্ডার যে হয় অ্যাব্রাসিভ প্লাসেন্টাতে, এইটা আর হচ্ছে রেনাল ফেলার, এই দুটো ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, এটা একদম না বললে হয় না, এই দুটো কথা। বলো বলো, পড়াও, পড়াতে থাকো। আচ্ছা, জি ম্যাডাম, জি। তাহলে দেখো অ্যাব্রাসিভ প্লাসেন্টা। হ্যাঁ, অ্যাব্রাসিভ প্লাসেন্টাতে আমরা হচ্ছে যে কজও বলে ফেললাম, তারপরে অ্যাব্রাসিভ প্লাসেন্টাতে প্লাসেন্টা প্রিভিয়া কিভাবে ডিফারেনশিয়েট করব সেটাও আমরা বলে ফেললাম। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ইউজুয়ালি সবসময় না, ইউজুয়ালি আমরা কি করি, অ্যাব্রাসিভ প্লাসেন্টাতে আমাদের টার্গেট থাকে পেশেন্টকে ভ্যাজানাল ডেলিভারি করাবো। হ্যাঁ, এটা আমাদের টার্গেট থাকে, এবং ওখানে একটা ইম্পর্টেন্ট প্রসিডিউর আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল রাপচার অফ দা মেমব্রেন। আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন আমরা করতে চাই। কেন করতে চাই কি মনে হয় তোমাদের? যেহেতু তোমাদেরকে একবার পড়ানো হয়েছে, কি মনে হয় বলো তো? ইউজুয়ালি করতে চাই আমরা, সবসময় যে করবো তা না। হ্যাঁ, টু রিলিভ অফ পেইন। আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস বলছো, হ্যাঁ পেইন্টের হ্যাঁ লাইকারটা আমরা বুঝতে পারবো, তাহলে আমাদের পিটাল ডিস্ট্রেস আছে কিনা সেটা আমরা, তার চাইতে আরো ইম্পর্টেন্ট কিছু ব্যাপার স্যাপার আছে এখানে, যে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করা হয়, আরো কিছু কারণ আছে। দেখো সেটা যদি আমি তোমাদের বলে দিই, প্রশ্ন হ্যাঁ বলো ম্যাম, রাপচার করলে তো কিছু প্রেসার কমবে, এটা বলতেছিলাম। হ্যাঁ, ভালো তো বলছো, এটা বললামই তো। তারপরে ওই যে ডেলিভারিটা কি অগমেন্ট হবে না? অগমেন্টেশন অফ দ্য লেবার, ডেলিভারি প্রসেসটা অগমেন্ট হবে না। তারপরে ইউটেরাস কন্ট্রাক্ট করবে, ইউটেরাস কন্ট্রাক্ট করার পরে কি হবে? স্পাইরাল আর্টারি গুলো কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন হওয়ার কারণে পেশেন্টের ব্লিডিং কমে আসবে না? সেপারেশনের কারণে যে ব্লিডিংটা সেটা কিছুটা কমে আসবে না যখন ইউটেরাস কন্ট্রাক্ট করবে? যখন তোমার আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন হয়, তখন ইউটেরাল কন্ট্রাকশনটা কিন্তু স্টিমুলেট করা হয়। ইউটেরাস যখন কন্ট্রাক্ট করে তখন স্পাইরাল আর্টারিটাও কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করার কারণে আমাদের যে হেমোরেজটা হচ্ছে, অনগোয়িং হেমোরেজটা, সেটা কিছুটা কন্ট্রোল হবে। অ্যানাদার থিং একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন যখন আমরা করি, তখন আমরা কি করি, এখানে অ্যাব্রাসিভ প্লাসেন্টার একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে
ডিআইসি বা ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। এইটা কেন হচ্ছে? এখানে কি হয়, যখন কনসিল ভ্যারাইটি অফ দা ব্লিডিং যখন হয়, ইউটেরাসে অনেক বেশি প্রেসার হয়ে যায়, মানে বেবি আছে, সেই সাথে অ্যামনিওটিক, সেই সাথে আমাদের ব্লাডটা ওই যে অ্যাকুমুলেট হয়ে ইউটেরাসে অনেক প্রেসার বের করে, এই প্রেসার ইফেক্টেড ভেসিকুলাটাকে ড্যামেজ করে, সেই সাথে মায়োমেট্রিয়ামকে ড্যামেজ করে। এই ড্যামেজের কারণে থ্রম্বোপ্লাস্টিন আমাদের কোয়াগুলেশন সিস্টেমটাকে স্টিমুলেট করে ফেলে। হ্যাঁ, কোয়াগুলেশন সিস্টেমটাকে স্টিমুলেট করে ফেলার কারণে আমাদের কি হয়, সব কোয়াগুলোপ্যাথি হয়েছে, সব কনজাম্পশন অফ দ্য কোয়াগুলেটিং ফ্যাক্টর, সব কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আমরা ইউজ করে ফেলি। আর সেটার কারণে একসময় আমাদের বডিতে কি হয়, কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি হয়ে ব্লিডিং হয়। সেটাকেই তো আমরা বলি কোয়াগুলোপ্যাথি, যেটা হচ্ছে ডিআইসি, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। বুঝে গেল? তাহলে আমি যখন এআরএম করে দিব তখন কি হবে, এই যে প্রেসার ইফেক্টটা কমে আসবে। থ্রম্বোপ্লাস্টিন ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ অ্যাব্রাপশন প্লাসেন্টা ইজ ডিআইসি, মানে ব্লাড কোয়াগুলোপ্যাথি। হ্যাঁ, ব্লাড কোয়াগুলোপ্যাথি ডিআইসি তে মানে অ্যাব্রাপশন প্লাসেন্টাতে কেন হয় বোঝা গেছে তোমাদের কাছে জিনিসটা? বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ ম্যাডাম। কে বলছে এত ছোট করে? বুঝো নাই? আচ্ছা, আরেকদিন আমি এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সেই তো সবসময় কথা বলে, ডিপ্রেস সবসময় আনসার করে। না আসলে ম্যাডাম এগুলো পড়াতে না ম্যাডাম ভালো লাগে, আমাদের স্টুডেন্ট গুলো একটু কম কম পড়ে কম কম জানবে, আমার এটা কখনো ভালো লাগে না। তবে মনে হয় এমবিবিএস এর জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডাম এমবিবিএস এর পরে ওরা কখন গাইনিওস পড়বে, যারা স্পেশালিস্ট হবে না পড়বে। এপিএসসি তো পুরো চ্যাপ্টার বাদ দিয়ে শুধু চৌম্বক অংশটুকুই পড়াই, অর্ধেক একটু সামান্য পড়াই, চ্যাপ্টার তো অনেক বিরাট, ওদের যেগুলো দরকার ওটুকুই তো পড়ানো। হ্যাঁ, চ্যাপ্টারটা অনেক বিরাট, কিন্তু অনেকে আমাদের অনেক স্টুডেন্ট ম্যাডাম তোমরা যতটুকু পড়াও আমরাও ততটুকু পড়াই। আবার এমন না যে আমরা তোমার সাথে আমাদের সাথে তোমাদের কানেকশন হয়ে ঠিক করি, তাও না, এতটুকু পড়াই। ওই তুমি যতটুকু পড়াচ্ছ আর বাইরে তো যাই না। ওই ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডারটা মনে হয় একটু বেশি। আচ্ছা থাক ম্যাডাম, তাহলে ম্যাডাম আজকে আমরা শেষ করি, আরেকদিন আমি এই ক্লাসটা নিব না। কনজাম্পশনটা বুঝিয়ে দাও না, আমি পড়াইছি তো। বেশি ব্লাড হয় সেটাকে ক্লট করার জন্য বেশি বেশি কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ইউজ হয়ে যায়, ইস্টাপ ওয়াস্টাপ হ্যাঁ, এটা বলো। এটা তো ওদের 15 ইঞ্চি এটা বোঝানোর দরকারই নাই ম্যাডাম, বুঝা তো একটা বললাম বেশি ব্লাড ব্লিডিং হচ্ছে, বেশি কোয়াগুলেশন করা লাগতেছে, এই জন্য কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো রয়েছে ওগুলো হলো ইউজড আপ হয়ে যায়, এই সব কনজাম্পশন হয়ে যাচ্ছে। জি ম্যাডাম, কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। মাল্টিপল সাইটে তখন ব্লিডিং হয়। হ্যাঁ, ইউজ হয়ে যাচ্ছে বডিতে, আবার সিনথেসিস হওয়ার জন্য মাল্টিপল সাইটে ব্লিডিং হয় কি কারণে? কারণ হচ্ছে আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে আমাদের বডি তো আরো কিছু প্রোডাকশন থাকে, সব কারণে অর্গান শকের কারণে কিন্তু নতুন হয়। হ্যাঁ, এটাও একটা কারণ যে আমি নতুন করে কিছু পাচ্ছিও না, আবার এদিকে আমার সবগুলো কনজাম্পশন হয়ে যাচ্ছে, যেহেতু রেট্রোপ্লাসেন্টাল ক্লট হচ্ছে বিভিন্ন জায়গায়, আমার কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ইউজ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আমাদের আমি ক্লাস আছে, ক্লাস আছে নাকি ছেলেরা? হ্যাঁ ম্যাডাম, আমাদের ENT ক্লাস ম্যাডাম। যাও ক্লাসে যাও। ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে, সেই সাথে ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম।